পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। স্যার প্লিজ এমন করবেন না, এভাবে আমার সর্বনাশ করবেন না, আমি মরে যাব, আমার কাছে আসবেন না। মেয়েটির আর্তনাদ যেন ছেলেটি শুনতে পেল না। সে তার শারীরিক ক্ষুধা নিবারণে ব্যস্ত। কে শোনে কার কথা, সে তো তার কাজে ব্যস্ত। এক সময় মেয়েটি নিজের সব হারিয়ে জ্ঞান হারিয়ে পড়ে রইল। অন্যদিকে ছেলেটিও নিজের কাজ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ছেলেটির ঘুম ভাঙল। নিজেকে এভাবে উক্ত অবস্থায় দেখে তাড়াতাড়ি করে উঠে বসল। পাশে তাকাতেই দেখতে পেল একটা মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। এটা দেখেও না দেখার মতো করে চলে গেল ওয়াশরুমে। যাওয়ার আগে কাউকে ফোন করে বলে গেল, জাস্ট 5 মিনিট, এর মধ্যে আমার রুমে একজন ফিমেল ডক্টর অ্যান্ড স্টাফ পাঠা। আই রিপিট ফার্স্ট, জাস্ট 5 মিনিট, মাইন্ড ইট। এই বলে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যে একজন ডক্টর এবং একজন মেয়ে স্টাফ এলো। প্রথমে মেয়ে স্টাফটি মেয়েটিকে ক্লিন করিয়ে সাথে বেড পরিষ্কার করে চলে গেল। ডক্টর মেয়েটির অবস্থা দেখে আঁতকে উঠল। ছেলেটির অবস্থা খুব নাজেহাল, খুব বাজে অবস্থা। অনেক কষ্ট করে মেয়েটির জ্ঞান ফেরানো হলো। মেয়েটি উঠে বসতে চাইলে অনুভব করলো তার সারা শরীর ব্যথায় জর্জরিত, সে নড়তে পারছে না। নিজের এমন অবস্থা দেখে মেয়েটি হুঁ করে কান্নায় ভেঙে পড়ল। মনে পড়ে গেল কালকে রাতের অভিশপ্ত ঘটনা। ডক্টর কোনো মতে মেয়েটিকে সামনে নিল। প্লিজ ডোন্ট ক্রাই বেবি, এমনভাবে ভেঙে পড়ো না, বি স্টেডি গার্ল, তুমি খুব অসুস্থ, এমন কান্না করো না, এতে আরও দুর্বলতা অনুভব করবে। প্লিজ শান্ত হও, বাচ্চা কান্না থামাও। ওনার কথা বলার মাঝে পিছন থেকে ভেসে এলো একটা গভীর একটা কণ্ঠস্বর, স্টপ কাইন্ড দিস গাই অফ ইয়োর, তোমাদের মতো মেয়েদের তো এটাই কাজ, বড় লোক দেখে ফাঁসিয়ে পড়ে ভালো সাজার নাটক করো। আমি আমার ম্যানেজারকে ফোন করে দিচ্ছি, কত চাও বলে নিয়ে তোমার এই সস্তা নাটক বন্ধ করো। স্টপ ফ্যাক অফ ইয়োর ড্রামা, আবার কণ্ঠে বলে উঠল। ডক্টর, আপনাকে যে কাজের জন্য আনা হয়েছে তা হলে আসতে পারেন। ডক্টর আর কি বলবে, তিনি নীরবে রুম থেকে বের হয়ে গেলেন। উনি বের হওয়ার সাথে সাথে রুমে প্রবেশ করল ইহতীশ এর পিএ ঈশান। ঈশান স্যার, এর এমন রাগান্বিত কণ্ঠস্বর শুনে চমকে উঠল ঈশান। জি জি স্যার। মাহেরার দিকে ইশারা করে বলল, দেখো এই মেয়ে কত টাকা চাই, দিয়ে বিদায় করো একে। এসব রাস্তার মেয়েদের আমি হেড করি, আমি যেন একে আর আমার অফিসে না দেখি। যত সব থার্ড ক্লাস গার্ল, রিডিকিউলস বলে হন করে বেরিয়ে গেল। মেয়েটি এমন কথা শুনে বাকশক্তি হারিয়ে ফেলেছে। কি বলে এই লোক, একটা মেয়ে তার নিজের ইচ্ছায় নিজের সতীত্ব বিসর্জন দেয় কি? সব মেয়েরা কি টাকা লোভী হয়? এই প্রশ্নের কোনো উত্তর মাহেরার জানা নেই। হ্যাঁ, মেয়েটার নাম মাহেরা, পুরনো না, মাহেরা শেখ। মাহেরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। খুব ছোটবেলায় মাকে হারিয়েছে। এরপর বাবা আবার দ্বিতীয় বিয়ে করেন। উনি মাহেরার বাবার ফুফাতো বোন ছিল। মাহেরা যখন থেকে বুঝতে শিখেছে সেই থেকে দেখে এসেছে ওর বাবা ওর মাকে খুব অত্যাচার করত। এভাবে চলতে চলতে ওর মাও নিজের পথ দেখে বিয়ে করে ওকে ছেড়ে অন্য চলে যায়। ওর বাবা মাহেরার মা থাকাকালীন নাকি ওর সৎ মাকে বিয়ে করেছিল লুকিয়ে। মা যদি না থাকে বাবা আসবে না, বাবা আসবে কোথা থেকে? সবাই সবার রাস্তা খুঁজে নিল। ওর জীবন কখনো আলোর দিশা দেখতে পেল না। মা ছেড়ে যাওয়ার পর সৎ মায়ের অত্যাচারে কোনো রকম বেঁচে আছে। বাবা তো কখনো খোঁজও নেয় না বেঁচে আছে কিনা।
তার একমাত্র সন্তান সত্ত্বেও ভাই অনুভব শেখ ওর দিকে ফিরেও তাকায় না। ততদিন ওর দাদি বেঁচে ছিল, ততদিন ওকে কেউ দেখার মতো ছিল। সে মারা গেছে মাহির এসএসসি পরীক্ষার বছর। এরপর থেকে অনেক কষ্ট করে নিজের লেখাপড়ার খরচ চালিয়ে যাচ্ছে। দাদি থাকাকালীন ওর বাবা কোনো রকম ওর খরচ বহন করত, কিন্তু তিনি চলে যাওয়ার পর সব কেমন এলোমেলো হয়ে গেল। ঈশান মাহেরার কাছে এলো। বনু তুমি ঠিক আছিস তো? কথাগুলো বলতে গিয়ে ওর কণ্ঠ কেঁপে উঠল। কি ভাগ্য মেয়েটার, কেউ একটু ভালোবাসে না, সবাই অপমান আর আঘাত করে। ছোট থেকেই মেয়েটা খুব দুঃখী, শত কষ্ট করেও কখনো মুখ ফুটে কিছু বলতে পারে না, শুধু নিজের ভেতরে চেপে রাখে। কেউ যদি একবার ওর ভেতরটা দেখতে পেত, তাহলে ওকে কেউ এভাবে বারবার ভাঙতে পারতো না। মাহেরা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। ও ঠিক আছে। চোখ চোখ থেকে পানি পড়া থামছে না। সুন্দর মুখটা অতিরিক্ত কান্নার ফলে লাল হয়ে ফুলে উঠেছে। ঈশান এলো, মাহেরার কাজিন, ওর ফুপির ছেলে। ওই মাহেরাকে এই কাজের ব্যবস্থা করে দিছে। যেহেতু মাহেরার বয়স অল্প, তাই ওই কোম্পানিতে ছোট একটা পজিশনে জব করে আর একটার পুরো ব্যবস্থা করছে ঈশান। মাহেরা এবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। এখনো ওদের ক্লাস শুরু হয় নাই। বুঝতেই তো পারছেন, এত কম লেখাপড়ায় এই বাজারে তেমন বড় কোনো চাকরিরা করা সম্ভব নয়। আজকে যার সাথে মাহেরার এমন ঘটনা ঘটছে, তিনি এই কোম্পানির ওনার, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধর আইভান চৌধুরী ইয়াসিন। এই ব্যক্তি যথেষ্ট আর্গেফট, গভীর একজন পার্সন। এক কথায় মানুষকে মানুষ বলে গণ্য করে না। আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা পার্টির আয়োজন করা হয়েছিল। এখান থেকে ইতোসিন ড্রিঙ্ক করে ড্র্যাগ হয়ে এত বড় একটা ঘটনা ঘটিয়েছে। তবে এটা তার কাছে নতুন কিছু নয়। এমন কাজ করে থাকে। এক নাম্বারে বখাটে একটা ছেলে, পবিত্র চরিত্র অধিকারী কিনা। কিছুক্ষণ পর মাহি ঈশানকে জিজ্ঞেস করলো, ভাইয়া, বাড়ি থেকে কি কেউ আমার খোঁজ করছে? হ্যাঁ বনু, মামা নিয়েছে। এই কথা শুনে মাহি খুশি হয়ে গেল। তার বাবাও তার জন্য চিন্তা করে ভেবে মনটা আনন্দে ভরে উঠল। কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকলো না। ঈশান পুনরায় আবার বলল, তোকে আর যেন ওই বাড়ির আশেপাশে না দেখে, তাই বলছে। যে মেয়ে বাড়ির বাহিরে রাত কাটায়, এমন নষ্টকে তিনি ঘরে রাখবেন না। তাই তোকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। কথাগুলো শুনে মাহিরা নিজের উপর একটা তাচ্ছিল্য হাসি দিল। ওর মতো অভাগার কপালে সুখ, এটা মারা যায় না। আর হলো ও, তাই শেষ আশ্রয়টুকু হারালো। নিজেকে ঠিক করে বলল, আচ্ছা ভাইয়া, তুমি কি আমাকে নষ্ট মেয়ে ভাবছো, তাই না? আর ভাববেই না যেন। কেন? কারণ আমি তো নষ্ট মেয়ে, সেটার প্রমাণ চোখের সামনে। বনু ভাইয়া, তুমি কি আমাকে একটা সাহায্য করবে? একটু সাহায্য করবে? কি বনু, বলো। আমাকে একটু রিমাকে ফোন করে নিয়ে যেতে বলবা না? এই সাহায্যটুকু করে দাও। মীরা মাহেরার বেস্ট ফ্রেন্ড। ওদের পরিবারের সবাই মাহেরাকে নিজের মেয়ের মতো দেখে। সবাই অনেক আগেই ওকে ওদের সাথে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু মাহেরা যায়নি। তবে আজকে ওকে যেতে হবে। সেই দিনের পর কেটে গেল 2.5 মাস। অনেক দিন ধরেই মাহেরার শরীরটা ভালো যাচ্ছে না। আজকে ডক্টর দেখাতে গিয়ে জানতে পারলো ও মা চলছে। ও অসুস্থতা সেই দিন ওর। এরপর কেটে গেল 2.5 মাস। অনেক দিন ধরেই মাহেরার শরীরটা ভালো যাচ্ছে না, প্রায়ই অসুস্থ থাকছে, খেতে পারছে না, কোনো কাজে মন বসতে পারছে না। মীরার মা এই ব্যাপারগুলো লক্ষ্য করছে, তবে তিনি আবার ভাবছেন তার ধারণা ঠিক হতে পারে না। তাই তিনি বেশি জোর দিয়ে ডক্টর দেখতেও বলেন নাই। আজকে সব দিনের তুলনায়
মায়েরা শরীরটা বেশি খারাপ, কিছুক্ষণ আগে মাথা ঘুরে পড়ে গেছে। এটা নিয়ে মীরাদের পরিবারের সকলকে চিন্তা হয়ে পড়েছে। মীরার মা মাহেরার কাছে এসে বুঝিয়ে বললেন, মাহি মা চল, আজকে আমি ডক্টরের কাছে যাচ্ছি, তুইও আমার সাথে চল। মামি আমি ঠিক আছি, তুমি শুধুই এত চিন্তা করো, আমাকে নিয়ে শরীর দুর্বল তাই এমন মনে হচ্ছে। আমি ঠিক আছি, তুমি চলে যাও, আমার এখন যেতে ইচ্ছে করছে না। না, তুই আজকে আমার সাথে যাবি, এটা আমার শেষ কথা, আমি এই নিয়ে কিছু শুনতে চাই না। উনি এই বলে মাহেরার রুম থেকে বেরিয়ে গেলেন। কি আর করার, মাহিকে বাধ্য হয়ে ডক্টরের কাছে যেতে হলো। চৌধুরী ম্যানশন। ঈশান ইহসীন কোথায়? আজকে এত বড় একটা দিনে ওর থেকে এমন ব্যবহার আশা করা যাচ্ছে না। ইহসীনের বাবার এমন রেগে কথা বলায় ঈশান আঁতকে উঠল। ঈশান নিজেকে সামলে কোনো রকমের বলল, আঙ্কেল আমি সত্যি জানি না ইহসীন স্যার কোথায় আছে। মিস্টার আরবান চৌধুরী আবার চিৎকার দিয়ে বলে উঠলেন, মজা হচ্ছে আমার সাথে? তুমি জানো না ইহসীন কোথায়? ও যেখানে যায় তোমাকে না বলে কোথাও যায় না, তাই মিথ্যা বলার চেষ্টা করবে না একদম। আপনার ছেলের চরিত্র তো ফুলের মতো, তাই সারা রাত কোথায় ছিল তার ঠিকানা আমাকে দিয়ে রাখেছে। যত সব কাণ্ড, এইসব বড় লোকদের। মনে মনে এই কথা বললেও মুখে বলল, আঙ্কেল আমি সত্যি জানি না স্যার কোথায় আছে। কালকে থেকে স্যারের ফোন বন্ধ, কালকে কোথায় জানি হঠাৎ চলে গেছে, আর শুধু যাওয়ার আগে বলে গেছে যে সে নাকি আগামী 2 দিন ফিরবে না। সবাই আমার সাথে মজা করছে, তুমি যাও, পরে কথা হবে। ওনার আদেশ পেয়ে ঈশান জায়গায় ত্যাগ করলো। আজকে সন্ধ্যায় ইহসীন এর এঙ্গেজমেন্ট পার্টির আয়োজন করা হয়েছে, আর যাকে নিয়ে এত মাতামাতি তার কোনো খোঁজ নেই। অন্যদিকের পরিস্থিতি আরো ভয়াবহ। মাহেরা মীরার মায়ের কথা মতো ওনার সাথে ডক্টর দেখাতে এসেছে। ডক্টর কিছু পরীক্ষা করার জন্য দিয়েছে, মাহি সেই গুলো করার জন্য অন্য রুমে গিয়ে সাথে মীরা আছে। আর মীরার মা এখনো ডক্টরের কাছে বসে আছে। ডক্টর মীরার মাকে জিজ্ঞেস করলো, পেশেন্ট কি আপনার মেয়ে মিসেস? ওনার সহজ সরল উত্তর, হ্যাঁ ওটা আমার মেয়ে। ও আচ্ছা, ওনার হাজবেন্ড কোথায়? উনি আসেন নাই কেন? এত বড় একটা সুখবর ওনাকে প্রথম দেওয়া যেত। মীরার মা ডক্টরের কথা শুনে অবাক। উনি নিজেকে সামলে ফের বলতে লাগলো, কি বলছেন ডক্টর? ওনার হাজবেন্ড কোথায় থেকে আসবে? ওর তো এখনো বিয়েই হয় নাই। মানে আপনি কি বলছেন বিয়ে হয়নি? মানে উনি তো প্রেগনেন্ট। কেন আপনারা জানেন না উনি প্রেগনেন্ট? ওনার বিয়ে না হয়ে একটা কি করে সম্ভব? এর জন্যই আমি ওনাকে শিওর হওয়ার জন্য টেস্ট গুলো করতে দিয়েছি। কথা বলার মাঝে ওনার মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠেছে। আচ্ছা আমি দেখছি। মীরার মা এই কথা বলে ডক্টরের রুম থেকে বেরিয়ে গেল। উনি বেরিয়ে দেখলেন মীরা আর মাহেরা ওয়েটিং রুমে বসে আছে। ওদের কাছে গিয়ে বললেন, মীরা, মাহেরা, আমি যা জিজ্ঞেস করছি তার ঠিক মতো উত্তর দিবে। মায়েরার চোখে মুখে আঁতকে ফুটে উঠেছে। ওর মন যা বলছে তা যেন সত্যি না হয়। বারবার আল্লাহকে ডাকছে। তিনি নিজেকে ঠিক করে বললেন, ডক্টর বলেছে মাহি প্রেগনেন্ট। কথাগুলো শুনে মাহেরা ঝরঝর করে কান্না করে দিল। ও তো এমন কিছু চায়নি। কি হবে এই নিষ্পাপ প্রাণটার? ওর তো কোনো দোষ নাই। কিছু জঘন্য মানুষের ভুলের মাসুলও কেন দেবে? মাহির ভাবনার মাঝে মীরার মা বলে উঠল, এসব সত্যি হলে কি করে হয়েছে? মায়েরা মা, আমায় সব খুলে বল, কে তোর এমন সর্বনাশ করেছে? মা ভয় পাস না, আমি তোর পাশে আছি, আমি তোর হয়ে লড়বো। মীরার মায়ের মতো এমন মানুষ হয়তো খুব কম আছে।
যে অন্য সন্তানকেও নিজের ভাবতে পারে। যেখানে মাহেরা মা বাবা নিজেদের সুখের জন্য ওকে ত্যাগ করেছে, আর সেইখানে উনি এই সময় মাহেরার পাশে দাঁড়িয়েছে। মাহি এবার মীরার মাকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, বিশেষ করো মামুনি, আমি বাজে মেয়ে নই, আমি খারাপ নই, আমি টাকার জন্য এমন কোনো খারাপ কাজ করিনি। বলতে বলতে জ্ঞান হারালো মাহেরা। মীরা, তুই জানিস ওর সাথে এমন কে করেছে? মীরা চুপ। মীরা, আমি ধরে নেব তুই সব জানো, বলছো না কেন? ওর সাথে কি হয়েছে? মীরা আর চুপ থাকতে পারলো না। 2.5 মাস আগে সব ঘটনা ওর মাকে খুলে বলল। উনি এসব শুনে ভেঙে পড়ল। এইটুকু একটা মেয়ে এতদিন এত যন্ত্রণা মুখ বুজে সহ্য করে গেছে, উনি আর ভাবতে পারছেন না। চোখের পলকে কেটে গেল 24 ঘন্টা। মাহি কালকের ঘটনার পর থেকে চুপ করে গেছে, ফিরে কারো সাথে কোনো কথা বলে নাই। সবাই অনেক ডাকলেও ওর দরজা খুলে নাই। কিছুক্ষণ আগে মাহি ঘর থেকে বেরিয়ে এসে বসার ঘরে বসলো। মামুনি, আমি ঢাকা ব্যাক করছি আজকেই। আমার কিছু হিসাব নেওয়ার আছে কারো কাছ থেকে। ওর কথায় সবাই চুপ করে গেল। মীরার মা ওর কাছে এসে বলল, আমি জানি আমার মেয়ে যা করবে ভালোর জন্যই করবে। একটা কথা মনে রাখিস, আমি সব সময় তোর পাশে আছি। তাই তুই ভয় পাবি। দোয়া করো মামি। আছি আমি বলে বেরিয়ে গেল মাহেরা। ঈশান ভাইয়া, চেনা কণ্ঠস্বর শুনে পেছনে ফিরল ঈশান। বনু, কেমন আছিস? ভাইকে কি একবারও মনে পড়ে না এতদিন? মাহি সব অভিযোগ শুনল ভাইয়ের, তাও কিছু বলল না। ভাইয়া, তোমার স্যার কোথায়? কে বনু? ভাইজান চৌধুরী ইহসিন স্যার, ভালো মানুষ। এর মুখোশধারী নোংরা মানুষটার কথা বলছি। এইভাবে বলিস না, কেউ শুনলে সমস্যায় পড়ে যাবি। মাথা ঠান্ডা করে বনু, কি হয়েছে? বনু, আমায় বল। এমন আদরের কথা শুনে মাহেরা কান্নায় ভেঙে পড়ল। ভাইয়া, আমি প্রেগনেন্ট। ওই নোংরা লোকটার বাচ্চা আমার গর্ভে। আমি এখন কি করব? বলো না ভাইয়া। কি পরিচয় দেব এই বাচ্চার? বলবো ও অধৈর্য বাচ্চা। আমি কি করে মা হয়ে ওর জীবন নষ্ট করব? কান্না করিস না বনু, চলে আমার সাথে। আমি তোকে নিয়ে যাচ্ছি। স্যার, আসবো। আমি বলছি না, আমাকে কেউ এখন যেন ডিস্টার্ব না করে। তাও কেন তুমি? সম্পর্ক কথা শেষ করার আগে কারো কণ্ঠে শুনে থেমে গেল। আমি প্রেগনেন্ট, আপনার বাচ্চা আমার গর্ভে। কি বলছিস চাতা? এই মেয়ে কে? ঈশান। স্যার বলার আগে ইহসিন বলে উঠল, এই বাজারের মেয়ে। তোকে না টাকা দিয়ে আউট করেছিলাম। ও বুঝেছি টাকা কম পড়ে গেছে, তাই আবার নাটক করতে এসেছিস। ঈশান, একে টাকা দিয়ে আমার চোখের সামনে এসে আউট করো। রিডিকুলস। আমি টাকা চাই না, আমি আপনার বাচ্চার পরিচয় চাই। এই মেয়ে, কি বলিস? পরিচয়? হাসালি। কার বাচ্চা? বলছে আমার বাচ্চা। টাকা দেওয়ার পর নাটক মারা নষ্ট মেয়ে। এমন কথা শুনে ঈশান আর চুপ থাকতে পারল না। স্যার, আপনি এতটা নিচে নামবেন না। আমার বোন এমন না। এটা সত্যি আপনার ভুলের চিত্র। জাস্ট শাট আপ। আমি তোর কাছে কোনো এক্সপেরিমেন্ট চাইনি, তাই চুপ থাক। ওকে মানছি, আমার বাচ্চা। শুনে মাহেরা খুশি হলো, তবে সেটা বেশিক্ষণ থাকলো না। ঈশান, ওকে কিছু টাকা দিয়ে দে, যত চাই। এরপর ওটাকে নষ্ট করে ফেলতে বল। নাও গেট লস্ট। মাহেরা এমন কথা শুনে খুব ঘৃণা হচ্ছে। একটা লোক কতটা নিচে নামলে নিজের বাচ্চাকে মারতে চায়। আপনি খুব পস্তাবেন। আজকের এই ব্যাপারের জন্য অপেক্ষা করুন। আল্লাহ আপনাকে ছাড়বে না। আর আমি আমার সন্তানকে জন্ম দেব। আপনি ওকে পাওয়ার জন্য একটু সোজার জন্য
ছোঁয়ার জন্য ছটফট করবেন, কিন্তু পারবেন না। হাসি, ভালো থাকবেন আর সময় বদলানোর অপেক্ষা করুন। ঈশান, এই মেয়েকে যেন আমি কোথাও না দেখি, একদম জানে মেরে দেব। আমি বিয়ে করছি আমার ভালোবাসাকে, আমি যেন এই নষ্টাকে আমাদের মাঝে ঝামেলা বাঁধাতে আসতে না দেখি। মায়েরা এইসব শুনে কান্না করতে করতে বেরিয়ে গেল। কে জানে সামনে কি হবে। সবাই বেশি বেশি ভালোবাসা দেবেন। আর হ্যাঁ, সামনে বড় একখান সারপ্রাইজ আছে। সকলকে ভালোবাসা দেবেন, নিজেদের মতামত জানাবেন, চলবে।